চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট সমাপ্ত। আত্মঘাতী বিস্ফোরণে জেএমবি নেতা আবু সহ নিহত 4। ব্রিফিংয়ে পুলিশ, স্ত্রী সন্তানকে জীবিত উদ্ধার। হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে পিছু টান মন্ত্রীর, দায়ী করলেন পাহাড়ি ঢলকে। ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। দেশের বিচ্ছিন্ন দ্বীপগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা। ঢাকার কামরাঙ্গী চর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার হলো শিশু সুমাইয়া, এক নারী সহ 2 জন গ্রেফতার। এবং মাধ্যমিকের 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই দেয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। কোচিং, বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন চূড়ান্ত। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গি নেতা আবু কালাম সহ 4 জন নিহত হয়েছেন। জীবিত অবস্থায় আবুর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী রেঞ্জের ডিআইজি। তিনি জানান, সোয়াট অভিযান শেষ করলেও জঙ্গি আস্তানায় পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের অভিযান চলবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এম এ মাহবুবকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। বৃহস্পতিবার সকাল 9টার দিকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় অপারেশন ঈগল হান্ট। অভিযানের শুরুতেই বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সোয়াট সদস্যরা। এ সময় কয়েক দফা গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বাড়ির ভেতর থেকে। পরে সোয়াটের পাশাপাশি অভিযানে যোগ দেয় পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। বিকেল 5টার দিকে এক নারীকে এবং এর 20 মিনিট পর এক শিশুকে অ্যাম্বুলেন্সে বের করে আনা হয়। পরে সন্ধ্যা 6:30টার দিকে অভিযানের সার্বিক বিষয় নিয়ে ব্রিফিং করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, জঙ্গি আবু কালাম ও তার 3 সহযোগী সহ 4 জন জঙ্গি আস্তানার ভেতরেই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। উদ্ধারকৃত 2 জন জঙ্গি আবু কালামের স্ত্রী ও সন্তান বলেও জানায় পুলিশ। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছোট মাসুম বাচ্চা ছিল, তার যাতে কোনো ক্যাজুয়ালিটি না হয় আমরা বারবার চেষ্টা করেছি, আহ্বান করেছে আমার সদস্যরা তাদেরকে নিরাপদে আমাদের কাছে হস্তান্তর করার জন্য, যার কারণে আমাদের আজকে সারা দিন এভাবে সময় গিয়েছে। সোয়াতের অপারেশন শেষ হয়ে গেল, এখন আমাদের যে বোম ডিসপোজাল টিম তারা কাজ করছে। এর পরবর্তী পর্যায়ে আমাদের যে সিআইডি ক্রাইম সিন আছে তারাও কাজ করবে। আবু সহ তার আরো 3 জন সহযোগী, তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের ধারণা। আর যাদেরকে আমরা উদ্ধার করেছি সামান্য আহত অবস্থায় আবুর স্ত্রী এবং শিশুটাকে, তাকে আমরা ওই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিয়েছি। জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে বুধবার সন্ধ্যায় অভিযান শুরুর আগে বাড়িটির ভেতরে থাকা আবু ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানায় তাদের স্বজনরা, যদিও এতে কেউ সাড়া দেয় না। পরে সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে যেখানেই জঙ্গি আস্তানার তথ্য পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকে। আমাদের গোয়েন্দারা কাজ করতেছে, যেখানে তাদের আস্তানা পাওয়া যাবে সেখানে অভিযান চালানো হবে এবং তাদেরকে খরচ করা হবে। জনগণের সহায়তা নিয়েই আমরা এই অভিযানগুলি করে যাচ্ছি এবং একটি পর একটি অভিযান আমাদের সফলতা আসতেছে। জঙ্গিরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এবং এই জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে সরে এসেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ওই অঞ্চলে বন্যার জন্য এবার তিনি দায়ী করলেন পাহাড়ি ঢলকে। বৃহস্পতিবার রাজধানীতে ব্লু ইকোনমি বিষয়ক সেমিনারে একথা বলেন মন্ত্রী। এর আগে গত 23 এপ্রিল সচিবালয়ে ব্রিফিংয়ে পানি সম্পদ মন্ত্রী বলেছিলেন, বাঁধ নির্মাণে দুর্নীতির কারণেই সুনামগঞ্জে বন্যা হয়েছে। মার্চের শেষ সপ্তাহের পর থেকে সুনামগঞ্জের হাওরগুলোতে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভেসে যেতে থাকে একের পর এক এলাকা। এপ্রিলে পানির তীব্রতায় বাঁধ ভেঙে সৃষ্টি হয় বন্যার। বিষাক্ত পানির কবলে মরে যায় মাছ, হাওরের হাঁস, পচে যায় ফসল।
হাওর নির্ভর ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ দিশেহারা হয়ে পড়ে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে অন্তত 6 লাখ টন ধানের উৎপাদন কম হবে বলে জানানো হয়। প্রশ্ন ওঠে, হঠাৎ করেই এমন বিপর্যয়ের কারণ কি? হাওর অঞ্চলে বন্যার জন্য বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ আনেন স্থানীয়রা। বিভিন্ন মহল থেকেও পানি উন্নয়ন বোর্ডের গাফলতির অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে গত 23 এপ্রিল খোদ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদও বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা 50% বিল আমরা পেমেন্ট করিনি, যেহেতু আমরা কাজের পোস্ট ওয়ার্ক মেজারমেন্টে নিতে পারছি না এবং আমরা সেই কাজ দেখিনি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আই মেড এন ইনকোয়ারি এবং কয়েকটা জায়গায় সে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমি 50%-এর উপর ইন জেনারেল পেমেন্ট আমি বন্ধ করে দিলাম। এই বক্তব্যের 4 দিন পরেই তিনি তার বক্তব্য থেকে সরে এসে দাবি করলেন, হাওর অঞ্চলে বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ড দায়ী নয়। বৃষ্টি যদি হয়, এটা পানি উন্নয়নের ব্যর্থতা হবে কেন? বৃষ্টি 1100 মিলিমিটার বৃষ্টি হয়েছে চেরাপুঞ্জিতে, টোটাল প্রাকৃতিক কারণে। পানির উচ্চতা বেড়েছে। পানি যদি 5 মিটারে থাকতো বা 6 মিটারে যদি থাকতো, তারপর যদি আমি বাঁধ ভাঙতো, তাহলে আমি বলতাম বাঁধের জন্য ভেঙে গেছে। কিন্তু আমার বাঁধের উচ্চতার উপর দিয়ে যদি পানি চলে যায়, সেটা তো আমার করার কিচ্ছু নেই। একটাই চার্জ করতে পারেন যে আপনারা 6.5 মিটার করলেন কেন। হাওর অধিদপ্তরের বিদেশে থাকা কর্মকর্তাদের জন্য কোনো কাজ আটকে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় বাঁধের উচ্চতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। ওনাদের জন্য কোনো ডিসিশন আটকে নাই। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকার সুনামগঞ্জের হাওর অঞ্চলের খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিলেও ডিলার কম থাকায় এর সুফল পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। ডিলার সংখ্যা বাড়ানো সহ ইউনিয়ন পর্যায়ে ওএমএস সুবিধা দেওয়ার দাবি তাদের। এদিকে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ওএমএস এর চাল ও আটা সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা শহরের নির্দিষ্ট ডিলার অফিসের সামনে লাইনে বসে থাকতে দেখা যায় সুনামগঞ্জের হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের। ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় চাল ও আটার জন্য গাড়ি ভাড়া দিয়ে উপজেলা শহরে আসতে হয় বলে অভিযোগ তাদের। এছাড়া শহরবাসীর সঙ্গে প্রতিযোগিতা করে চাল ও আটা সংগ্রহ অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে বলে জানান তারা। গাঁও সেন্টার নাই দেখে আমরা শহর আইসি চাউলের লাগ, আমরা গাঁও জৈতুল সেন্টার গেছে ভালো হয়েছে। এখন আমরা একটা সুবিধা করে আমরা বাদুরপুর তো নিয়ে যাই, এখানে আমরা চাল নিতাম পারি না। মানুষ অতিরিক্ত বেশি চাল হয় না, ফুসে না গিয়া অনেক মানুষ কই থেকে আইয়া মনে ওরা পাতারে ঢুকিয়া রাখিয়া মনে ওরা চাল নিয়ে যায়, আর আমরা পিছনে হয়ে যায় বাদে আমরা কই আমরা চাল দিয়ে দেন, ওই চাল অফিসের চাল নাই। বুধবার জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেন। এই কর্মসূচির আওতায় জেলার 36,000 দুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিক্রি করা হবে। 27 তারিখ থেকে আমরা প্রতি ডিলারের মাধ্যমে 2 মেট্রিক টন করে চাল বিক্রির সিদ্ধান্ত দিয়েছি। তাছাড়া খাদ্য বান্ধব কর্মসূচিও এপ্রিল মাসে চলমান আছে। ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকেও আরো 1,50,000 ফ্যামিলিকে প্রতি মাসে 30 কেজি করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং প্রান্তিক ফ্যামিলিকে সহযোগিতা দেওয়ার কর্মসূচিও চলমান আছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। তবে এখনো পানিতে তলিয়ে আছে হাওরের 1.5 লাখ হেক্টর জমির ধান। সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রবাসী সময়ে আরো থাকছে, স্থানান্তর জটিলতায় 1,500 কোটি টাকার রফতানি আদেশ বাতিল হয়েছে। দাবি চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের। ক্ষতিপূরণ না পেলে বিসিকের বিরুদ্ধে মামলার হুমকি। এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানাচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশকে গ্রহণ করার পরামর্শ। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যায়ক্রমে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে চট্টগ্রাম বন্দরের 130 বছর উপলক্ষে পোর্ট এক্সপোরও উদ্বোধন করেন তিনি। এ সময় বন্দরের সুনাম বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের দক্ষিণ উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া দ্বীপ মহেশখালী ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে দেশের সর্বোচ্চ উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধার আওতায় আসলো এই প্রত্যন্ত অঞ্চলটি। এখন থেকে ৩.৫ লাখ দ্বীপবাসী শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি সহ প্রযুক্তি নির্ভর সেবা পাবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের অংশ হিসাবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মহেশখালীর একটা সংযোগ, এই সময় তিনি পর্যায়ক্রমে দেশের প্রত্যন্ত সব অঞ্চলকে ডিজিটাল প্রকল্পের আওতায় আনার ঘোষণা দেন। শুধু মহেশখালী না, আমরা পর্যায়ক্রমিকভাবে আরো এরকম যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা আছে সেসব এলাকায়ও আমরা এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেব। জলবায়ু পরিবর্তনের ফলে যে অসুবিধাটা দেশের মানুষের হতে পারে বা কখনো আবহাওয়া খারাপ হলে সেই তথ্যটাও যেন খুব সহজে দ্রুত পেয়ে তার জন্য যথেষ্ট ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রেও এই ডিজিটাল পদ্ধতি বিরাট অবদান রাখবে। এই অঞ্চলের উন্নয়নে সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, তাতে ওই অঞ্চলের মানুষ তারা আরো উন্নত মানের শিক্ষার সুযোগ পাবে, চিকিৎসা সেবার সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে, আর ওই দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দক্ষ, নিরাপদ ও পরিবেশ বান্ধব বন্দর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে তাদেরও এই বন্দর ব্যবহার করার সুযোগ রয়েছে, যা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আরো বেশি উন্নতি হবার সম্ভাবনা আছে। একটা দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব বন্দর হিসেবেই গড়ে তোলার লক্ষ্য আজকে এই এক্সপোতে ঘোষণা করা হয়েছে। কাজে আমি মনে করি যে এটা অত্যন্ত জরুরি। কাজে সেদিকে লক্ষ্য রেখে সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে যেন এই বন্দর আরো সুনাম অর্জন করতে পারে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে হতাহত শ্রমিকদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। গুণগত গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জঙ্গিবাদ দমন বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ উল্লেখ করে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে এসব মোকাবেলা করতে হবে। 2 দিনের বাংলাদেশ সফরের শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি কথা বলেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার দিনের শুরুতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিটের ফলে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন ডেভিড ক্যামেরন। পরে তেজগাঁও শিল্প এলাকায় একটি তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেন ক্যামেরন। এ সময় তিনি গার্মেন্টসটিতে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কারখানাটির কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলাপ করেন তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল চ্যালেঞ্জেস বিষয়ে তিনি কথা বলেন বাংলাদেশের বিশিষ্টজনদের সঙ্গে। এই সময় বিশ্বব্যাপী প্রধান 3টি সমস্যা চিহ্নিত করে তার সমাধানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ক্যামেরন। একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো অনেক কিছুর উপর নির্ভর করে। আইনের শাসন, সুশীল সমাজ, ন্যায় বিচার পাওয়ার সুযোগ এবং ভোটাধিকার এখানে অনেক গুরুত্বপূর্ণ। এগুলোই আমাদের দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এছাড়া জঙ্গিবাদের বিষয়টি সভ্যতা নিয়ে কোনো দ্বন্দ্ব নয়, এটি আদর্শগত একটি বিষয়। পুরো বিশ্বই এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের গভীরতা তুলে ধরে ক্যামেরন সাম্প্রতিক সময়ে এদেশের নানা অর্জনের প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবার পরও অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আন্তরিকতা, বন্ধুত্ব কমেনি। বাংলাদেশের সঙ্গেও যুক্তরাজ্যের বন্ধুত্বে কোনো সমস্যা হবে না। এদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে। শুধু প্রাথমিক ও মাধ্যমিকে নয়, উচ্চশিক্ষাও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদকে অন্যতম বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ক্যামেরন বলেন, এর বিরুদ্ধে শুধু সামরিক লড়াই নয়, আদর্শগত লড়াই চালিয়ে জয় পেলেই সমস্যার প্রকৃত সমাধান মিলবে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
যারা গণ আন্দোলন করতে ব্যর্থ হয়েছে তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জয়লাভ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দল হিসেবে তাদের ক্ষয়িষ্ণু যে অবস্থা, এই অবস্থার অবসান ঘটাতে হলে তাদেরকে নির্বাচনী আসরে অবতীর্ণ হতে হবে। জাতীয় নির্বাচন হবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা দেখবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে, কোনো সরকারের অধীনে। সরকার তখন একটা রুটিন ওয়ার্ক করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো সরকার নেই বলে চরম দুর্যোগপূর্ণ মুহূর্তেও হাওর অধিদপ্তরের কর্মকর্তারা বিদেশ ভ্রমণের সাহস করেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। সরকার তার চিরাচরিত যে পলিসি নীতি, যে বিরোধী দলকে তারা কোনো সভা সমিতি করতে দেবে না, এটা তারই বহিঃপ্রকাশ। এবং এখান থেকে বোঝা যায় যে গণতন্ত্রের অবস্থাটা কোন জায়গায় আছে। এখানে যে কোনো সুশাসন নেই তাই বোঝা যায়, কারণ যখন আপনার এত বড় একটা দুর্যোগ এসে উপস্থিত হয়েছে, সেই সময় সেই দপ্তরের কর্মকর্তারা তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে সরকার নেই। যুগের সঙ্গে সঙ্গতি রেখে নবম ও দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত সহ 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই বিতরণ করা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। কোচিং বাণিজ্য এবং নোট ও গাইড বই বন্ধের বিধান রেখে শিক্ষা আইন চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এদিকে শিক্ষা খাতের উন্নয়নে বাজেট বরাদ্দ বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। পহেলা জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের পরপরই পাঠ্য বইয়ের নিম্নমান, ভুল ছাপা, বিখ্যাত কবি সাহিত্যিকদের লেখা বাদ দেওয়ার বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়টি সামনে রেখে মাধ্যমিকের পাঠ্যপুস্তক ও বর্তমান কারিকুলাম পরিমার্জনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে শিক্ষার মানোন্নয়ন প্রশ্নে বাজেট বরাদ্দ এবং গাইড বই বন্ধে গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে মত দেন ডক্টর জাফর ইকবাল। যদিও বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ যে এডুকেশনে তাদের জিডিপি 6% খরচ করবে, কিন্তু আমাদের এডুকেশনে অনলি 2.2% জিডিপি খরচ করা হয়। আমরা যখনই নাকি এডুকেশনের কথা বলি, আমরা কয়েকটা জিনিস বলি। একটা বলি গাইড বই বলি, এটা বন্ধ করতে হবে, নোট বই বলি বন্ধ করতে হবে, কোচিং বলি বন্ধ করতে হবে। কিন্তু আমাদের পত্র পত্রিকায় ডেইলি শিক্ষা পাতা কিংবা এই ধরনের নামে যে গাইড বই ছাপানো হয়, সেই ছাপানোটা বন্ধ করবো। আমাদের আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকলো। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিষয় এবং সময় কমিয়ে আনা, উত্তরপত্র মূল্যায়নে বৈষম্য কমিয়ে আনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তকের ক্ষেত্রে, সেটা পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে, নম্বর দেওয়ার ক্ষেত্রে, আমাদের সাবজেক্ট বাছাইয়ের ক্ষেত্রে, বই কমায় নিয়ে আসার ক্ষেত্রে, এই সব কিছু মিলিয়েই আমরা একটা আরো উন্নত মানের এবং সহজীকরণ করার চেষ্টা করব, যাতে ছেলেমেয়েরা চাপ বা বোঝা বোধ না করে। পরীক্ষা একটা দীর্ঘ সময় ধরে চলে, এইটা কমিয়ে আনা আমাদের সকলেরই দাবি। কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন প্রণয়নের পাশাপাশি পাঠ্যপুস্তক সহজ ও যুগোপযোগী করতে 12টি বিষয়ের পাঠ্যপুস্তক পরিমার্জন করা হচ্ছে বলে জানান তিনি। বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, গণিত, উচ্চতর গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, এই 12টা বইয়ের উপর কাজ চলতেছে এবং কাজ যারা করতেছেন তারা এটা বলতেছেন যে অনেক সহজ করা যাবে। পরীক্ষার উত্তরপত্র সঠিক মূল্যায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা আইন করে নিয়ে আসতেছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে, পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় বিস্মিত বিসিবি। 2 বোর্ডের সমঝোতার বিষয়টি সত্য নয় জানালেন বোর্ড পরিচালক। অপহরণের 24 দিন পর রাজধানীর কদমতলী থেকে 4 বছরের শিশু সুমাইয়াকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো 3 জনকে আটক করা হয়। তবে কী উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
দোসরা এপ্রিল কামরাঙ্গীর চরের নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় 4 বছরের শিশু সুমাইয়া। পরিচিত অপরিচিত নানা জায়গায় খোঁজ করেও সন্তানের কোনো হদিস না পেয়ে কামরাঙ্গীর চর থানায় অপহরণের মামলা করেন সুমাইয়ার বাবা। তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে সুমাইয়াকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় বৃষ্টি ও তার বাবা সিরাজুল ইসলামকে। আটক করা হয় আরো 3 জনকে। পুলিশ জানায় সুমাইয়ার পরিবার যে বাসায় ভাড়া থাকতো সেখানে আগে ভাড়া থাকতো বৃষ্টি। ঘটনার দিন বাড়ির মালিকের সঙ্গে দেখা করার কথা বলে বাসায় আসে বৃষ্টি। এরপর থেকেই নিখোঁজ সুমাইয়া। কি উদ্দেশ্যে সুমাইয়াকে অপহরণ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। কিছুটা তথ্য এটা পেয়েছি যে সে মাঝে মধ্যেই তার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে তার যাতায়াত ছিল, সে 3-4 বার গিয়েছে। তো কেন সে সুমাইয়াকে নিয়ে গিয়েছিল সে সঠিক কোনো জবাব এখনো পর্যন্ত দেয় নাই। আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা নিশ্চয়ই এটার মোটিভটা কি আমরা অচিরে এটা উদ্ঘাটন করতে পারব। এদিকে নিজের সন্তানকে ফিরে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমাইয়ার বাবা। আমার কাছে কোনো কেউ মুক্তিপণ বা কোনো কিছুর জন্য ফোন করেনি। আমি স্যারের নির্দেশে আমি এটা মামলা করলাম। এই পর্যন্ত তো আমার বাচ্চার অনেক জায়গায় খুঁজলাম, ঢাকা শহর বহু জায়গায় খুঁজলাম। আমার কথা হলো যে এই বাংলাদেশের বুকে আমার মতো যেন কোনো মা বাবার বুক খালি না হয়। পুলিশ প্রশাসন যারা আছে সবার কাজে আমি সন্তুষ্ট। পারিবারিক কলহের কারণে বৃষ্টির পরিবারকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও জানান সুমাইয়ার বাবা জাকির হোসেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির 2টি মামলায় পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা সহ 3 সাবেক কর্মকর্তাকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 5 জনকে। বৃহস্পতিবার সকালে বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন এ রায় দেন। রায়ে রেলের ফুয়েল চেকার নিয়োগে দুর্নীতির মামলায় ইউসুফ আলী মৃধা, ওয়েলচেয়ার অফিসার গোলাম কিবরিয়া এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমানকে 2 বছর করে কারাদণ্ড এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়। সহকারী কেমিস্ট নিয়োগ পরীক্ষায় দুর্নীতির আরেকটি মামলায় একই সাজা দেওয়া হয় তাদের। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় 5 পরীক্ষার্থীকে খালাস দেওয়া হয়। 2010-11 সালে রেলওয়ে নিয়োগ পরীক্ষার খাতায় অকৃতকার্যদের উত্তীর্ণ করা সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে 2012 সালে তাদের বিরুদ্ধে মামলা 2টি করে দুদক। 36 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন। ফুয়েল চেকারের মামলায়ও তারা অপরাধ প্রমাণিত, আমরা রাষ্ট্রপক্ষে অপরাধ প্রমাণ করতে পারাই। আপনার দণ্ডবিধি 167 এবং 109-এ 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, 10,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন এবং যদি জরিমানা না দেয় সেক্ষেত্রে 3 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ে সন্তুষ্ট না আমি গোলাম কিবরিয়ার পক্ষে, আমরা আপিল করব। সন্তুষ্ট না যে ধারায় অপরাধ হয়েছে বলে একটা ধারায় দিয়েছে, আরো অনেক ধারা ছিল। ইনকারেক্ট যদি হয় বেনিফিশিয়ারি যারা চাকরি নিয়েছে তাদের কেন যদি খালাস দিতে হয়, আমাকে কেন শাস্তি দেওয়া হবে? রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এক্ষেত্রে চীনের স্বার্থ জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যার মতো ইস্যু নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশের গ্রহণ করা উচিত বলে মনে করেন তারা। সম্প্রতি চীনের বিশেষ দূত সান গুজিয়াং 3 দিনের সফরে ঢাকায় এসে গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কিছু না জানালেও মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। দেশটির এমন প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও রয়টার্সের খবরে জানানো হয়। কেবল বাংলাদেশ কিংবা মিয়ানমারই নয়, এই উদ্যোগ সফল হলে তার সুফল পাবে চীনও। এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখা, আঞ্চলিক রাজনীতি আর চীনের অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ইস্যু বিবেচনা করেই চীন এমন পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনের এই এগিয়ে আসার পেছনে ভারতের সঙ্গে তাদের শীতল সম্পর্কের একটি যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন তারা। এটা কিন্তু চীনের স্বার্থেও, তাদের যে কানেক্টিভিটির প্ল্যানগুলা, ওয়ান রোড ওয়ান বেল্ট পলিসিগুলো, এগুলোর জন্য একটা স্থিতিশীল তাদের জন্য নেবারহুড প্রয়োজন। ভূকৌশলগত যে অবস্থান চায়না এবং ভারতের, সেখানে চায়না যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটা যদি তারা সমাধান করে দিতে পারে, তাহলে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক যেই মুভ সেটার মধ্যে চায়না এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে থাকা এই সমস্যাটি নিষ্পত্তির জন্য চীনের প্রস্তাবটি বাংলাদেশের লুফে নেওয়া উচিত বলে মনে করেন
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় এক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রাখা সহজ হতে পারে বলেও মনে করেন তারা। অন্য যে কোনো পক্ষ থেকে চাইনিজ মুভ বেশি ফলপ্রসূ হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত মিয়ানমারের সমস্ত বিষয়ের উপরে চায়না ইজ ইন দ্য ড্রাইভিং সিট। আমি মনে করি যে চীন যে এখানে এই যদি সহযোগিতা করে সেটা বাংলাদেশের আমরা সেটাকে গ্রহণ করতে পারি। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে গেল বছর ৬৯,০০০-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সন্ধান পাওয়া গেছে গোপন সুড়ঙ্গ। পরিদর্শন করেছেন বিজিবি ও বিএসএফ। বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সেস বিএসএফ এর সেক্টর পর্যায়ের দুটি প্রতিনিধি দল সুড়ঙ্গ পথটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিজিবি জানায় বাংলাদেশ সীমান্ত থেকে 150 গজ দূরের এই সুড়ঙ্গ পথটি পুরোপুরি ভারতের ভেতরে। সম্প্রতি বিএসএফ সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে করা প্রায় 100 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। চিকিৎসার জন্য এখন সৌদি আরবে রয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। বৃহস্পতিবার রিয়াদ থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহান উদ্দিন। এ সময় বিমানবন্দরে সৌদি আরব জেদ্দা প্রবাসী জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। শুক্রবার পবিত্র ওমরা হজ পালন শেষে তার দেশে ফেরার কথা রয়েছে। পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী 11ই মে সারা দেশে পালন করা হবে পবিত্র লাইলাতুল বরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ABM আমিনুল্লাহ নুরি। 14ই শাবান দিবাগত রাতকে শবে বরাত হিসেবে পালন করা হয়। মুসলমানদের কাছে রাতটি ভাগ্য রজনী হিসেবে পরিচিত। বরকতময় এ রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা। আগামী 2-1 দিনের মধ্যেই স্বাভাবিক হবে ডলারের দাম। সেই সঙ্গে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা বললেন মন্ত্রী। চলতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন বলেও জানান তোফায়েল আহমেদ। রোজার মাসে যাতে পণ্যের মূল্য স্বাভাবিক থাকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই ব্যাংকগুলোকে টাকাও দিচ্ছে, ডলার দিচ্ছে এবং যার কারণে কমে যাচ্ছে এবং আশা করি আমরা কমে যাব। সোলা সহ চাহিদার থেকে অনেক বেশি আমাদের আমদানি হয়েছে, সুতরাং বাজার স্বাভাবিক থাকবে এই ব্যাপারে আমি ইনশাল্লাহ নিশ্চয়তা দিতে পারি। সারা দেশে আমরা টিসিবির মাধ্যমে আমাদের টিসিবি নাও টোটালি প্রস্তুত। আমাদের যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন রমজানের 15 দিন পূর্বে শুরু হয়ে 1 মাস চলবে। এটা আমরা খোলা বাজারে ছাড়বো, এটা 1 মাস চলবে। আসন্ন রমজানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পেট্রোবাংলাকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক বৈঠকের পর একথা জানান বিদ্যুৎ সচিব ডক্টর আহমেদ কাইকাউস। রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের সবকটি দপ্তরের প্রতিনিধি নিয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যুৎ সচিব বলেন, ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে কোনোভাবেই লোডশেডিং না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া রমজান মাস জুড়ে রাত 8টার পর দোকান বন্ধ রাখতেও ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এবছর হজ যাত্রী নিবন্ধনের শেষ দিন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে নাম নিবন্ধন করেছেন 1,17,338 জন। এর মধ্যে সরকারিভাবে 10,000 নিবন্ধনের কথা থাকলেও 6,300-এরও বেশি কোটা খালি রয়েছে।
পূরণ না হওয়া এই সংখ্যা বেসরকারি এজেন্সি দিয়ে পূরণের আহ্বান জানিয়েছে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাব। বৃহস্পতিবার সন্ধ্যায় হজ যাত্রী নিবন্ধন প্রক্রিয়া শেষে সময় সংবাদকে একথা জানান সংগঠনের সভাপতি। যেহেতু সরকার হাজি এখন পর্যন্ত জোগাড় হয়নি, সেহেতু এটা যদি বেসরকারি ব্যবস্থাপনায় দেয়া যায় তাহলে বেসরকারি ব্যবস্থাপনা আরো ৬,৩৩১ জন লোক বেশি যেতে পারবে এবং এই কোটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরব থেকে বাড়তি কোটা পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সাভারের চামড়া শিল্প নগরী পুরো প্রস্তুত না করে হাজারীবাগে উৎপাদন বন্ধ করে দেয়ায় ১,৫০০ কোটি টাকার রফতানি আদেশ বাতিল হয়েছে বলে দাবি করেছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। বিসিক এই ক্ষতিপূরণ না দিলে আদালতে যাবেন বলে জানান সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ৯ দফা বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি। ৮ তারিখ থেকে অন্তর্বর্তী ১৫০০ কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে এবং প্রত্যেক দিন কিন্তু আমরা শত শত কোটি টাকা আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সুতরাং এই ক্ষতিপূরণ সম্পূর্ণ বিসিককে বহন করতে হবে এবং যদি বিসিক আমাদেরকে এই ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সম্পূর্ণ আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেব। কারখানা বন্ধ থাকাকালীন সময়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদেরকে সরকারের পক্ষ থেকে এককালীন অর্থ বরাদ্দ দিতে হবে। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে হামলা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টের কাছের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ২টি ছুরি উদ্ধার করা হয়েছে, তবে এতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এর আগে ২২শে মার্চ ওয়েস্টমিনস্টার ব্রিজ ও পার্লামেন্টের সামনে এক সন্ত্রাসী হামলায় এক পুলিশ সহ ৩ জন নিহত হন। ওই ঘটনার পর থেকে পার্লামেন্ট ও আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যানের মন্তব্য অযৌক্তিক বলে দাবি করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। দুদেশের বোর্ডের মধ্যে সিরিজ স্থগিতের বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। জালাল ইউনুস বলেন, এ অবস্থায় পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দলকে পিসিবির দেয়া প্রস্তাব নিয়ে ভাবনার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সময় আনুষ্ঠানিকভাবে পিসিবি চেয়ারম্যান নিশ্চিত করেছিলেন পূর্ব নির্ধারিত জুলাই-আগস্টেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু দিনক্ষণ না যেতেই সুর পাল্টেছে পাকিস্তান। খোড়া যুক্তি দেখিয়ে আপাতত বাংলাদেশ সফর করবে না বলে জানিয়েছে পিসিবি। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পিসিবির চেয়ারম্যান জানিয়েছেন ২০১২ ও ২০১৫ সালে দুবার বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে তারা। এই সময়ে বাংলাদেশ দল পাকিস্তান সফর করেনি, তাই পাকিস্তান সফর স্থগিত করেছে। দেশটির বোর্ডের এমন সিদ্ধান্তে চরম বিস্মিত বিসিবি। পিসিবি প্রধানের দাবি বাংলাদেশ সফর নাকি দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার মাধ্যমেই নেওয়া হয়েছে, কিন্তু বিসিবি বলছে কথাটি সত্য নয়। ২০১৫ সালে কিন্তু তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল যে তারা গত ২ বছর ১৫, ১৬, ১৭ মানে এরপরে যে 2টা সিরিজ এখানে বাংলাদেশে তারা খেলবে। আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের কাছ থেকে কোনো কনফার্মেশন পাইনি। যদিও ভেতরের খবরে ইঙ্গিত মিলছে অন্য কিছুর। ২০১২ সালে বাংলাদেশ পাকিস্তান সফর বাতিল করায় পিসিবিকে ২০১৫ সালে প্রায় ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিল বিসিবি। আর তখন দুই বোর্ডের সঙ্গে চুক্তি হয় ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ সফর করবে পাকিস্তান। এবারও বিসিবির কাছে তেমন দাবি জানিয়ে সাড়া না মেলায় গড়িমসি শুরু করেছে পিসিবি। যা টাকা পয়সার ব্যাপার ছিল তখনই একবারই সেটেল করে দেওয়া হয়েছে, তারা দ্বিতীয়বার কোনো ক্লেম করার কোনো সুযোগ নাই। চাচ্ছিল যে বাংলাদেশ টিম 2টা টি20 পাকিস্তানে গিয়ে খেলুক এবং বাকিটা আমাদের এখানে সিরিজটা কন্টিনিউ করুক। এই মুহূর্তে আমাদের কোনো প্ল্যান নাই বাংলাদেশ টিম ওখানে গিয়ে খেলুক। ক্রিকেট এখন বাণিজ্যিকীকরণের কালো থাবায় আবদ্ধ, এটা নতুন কিছু নয়। আর সে কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ডিপিএল এর খবর। বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ১৩০ রানের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রান করে মেহেদী মারুফের দল। জবাবে ১৫৩ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। এদিকে ফতুল্লায় খেলাঘরকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক রকিবুল হাসান।
এবারের ডিপিএল এর 3 রাউন্ড শেষে মোহামেডানের ঝুলিতে জয় ছিল মাত্র একটি। সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পের কারণে নেই জাতীয় দলের ক্রিকেটাররাও, তবুও চতুর্থ রাউন্ডে এসে আসরে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছিল সাদা কালোরা। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। 0 রান করা পাপ্পুকে ফেরান আজিম, এরপর 19 রান করা নাফিসকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে বিদায় করেন এনামুল জুনিয়র। মোহামেডান বোলারদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খেলাঘর। রবির 63 ও অমিতের 53 রানে কোন রকমে 189 রানের মোটামুটি সংগ্রহ দাঁড় করায় নাফিস ইকবালের দল। মোহামেডানের এনামুল হক জুনিয়র নিয়েছেন 3টি উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই 20 রান করা সৈকতের উইকেট হারায় মোহামেডান। মুকুন্দকে নিয়ে 62 রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন রনি তালুকদার। দলীয় 87 রানে 27 রান করা রনিকে আউট করেন রবি। এরপর 35 রান করে মুকুন্দ যেতে পারেননি বেশি দূর। তবে আস্থার প্রতিদান দিয়ে গেছেন অধিনায়ক রকিবুল হাসান। তার অপরাজিত 76 রানে মাত্র 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মোহামেডান অধিনায়ক। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও দলের সবাই সেরাটা দিতে পারলে আগামী ম্যাচগুলোতেও জয় পাওয়া সম্ভব বলে জানান রকিবুল। ন্যাশনাল টিমের প্লেয়ারদের পেতেও পারি, নাও পেতে পারি। সো আমাদের টিমটা ওইভাবে কম্বিনেশন করা হয়েছে, ব্যাটিং এবং বোলিং ওইভাবে একটা সেট আমরা করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো এই মোমেন্টামটা ধরে রেখে নেক্সট টাইম আরো ভালো ভালো ম্যাচ খেলে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এদিকে এবারের আসরে জয়রথ ছুটেই চলছে প্রাইম ব্যাংকের। টানা জয়ের ধারায় থাকা মেহেদী মারুফের দল এ ম্যাচেও কোনো ছাড় দেয়নি ভিক্টোরিয়াকে। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মারুফের 101 ও আসিফ আহমেদের 37 রানে সবকটি উইকেট হারিয়ে 283 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে প্রাইম ব্যাংক। ভিক্টোরিয়ার মনির হোসেন পেয়েছেন 3টি উইকেট। জবাব দিতে নেমে শফিউল হায়াত 42, নাসিরুদ্দিন 27 ও মনির 25 রান করলেও জ্বলে ওঠেনি অন্যদের ব্যাট। ফলে মাত্র 153 রানেই শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস, আর তাতেই 130 রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ইগল হান্ট সমাপ্ত। আত্মঘাতী বিস্ফোরণে জেএমবি নেতা আবু সহ নিহত 4। ব্রিফিংয়ে পুলিশ। স্ত্রী সন্তানকে জীবিত উদ্ধার। হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের বক্তব্য থেকে পিছুটান মন্ত্রীর। দায়ী করলেন পাহাড়ি ঢলকে। ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। দেশের বিচ্ছিন্ন দ্বীপগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা। ঢাকার কামরাঙ্গী চর থেকে অপহরণের 24 দিন পর জুরাইন থেকে উদ্ধার করা হলো শিশু সুমাইয়া। এক নারী সহ 2 জন গ্রেফতার। এবং মাধ্যমিকের 12টি বিষয়ের পাঠ্যপুস্তক সহজ করে আগামী বছরই দেয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন চূড়ান্ত। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।